আমার কাজ করতে হবে, আমার টাকার দরকার নেই, টাকা ইজ নট ফার্স্ট ফ্যাক্টর। এই ম্যাক্সিমাম জেনারেশনটা আসলে ক্লিক করে আইকরণ থেকেই আসে। আমি ম্যাক্সিমাম কোর্স হচ্ছে বাংলাদেশে জয়কটা এসইও রিলেটেড প্রিমিয়াম কোর্স আছে, আমার অ্যাক্সেস আছে। ওই সময় যদি আমি নিজের টার্নিং পয়েন্টটা না দিই তাহলে হচ্ছে আমার পড়াশোনা হয় না। বেশিরভাগ হয় MLM প্রমোশনের দিকে চলে গেছে, অথবা ওই যে ক্লিক করে এটাই প্রমোশনের দিকে চলে গেছে, অথবা বাজে কোর্স বিক্রির দিকে চলে গেছে। ওনারা দেখতেছে যে ওনারা যখন ভালো ভিডিও তৈরি করতেছে তখন ভিউ আসতেছে না, বাট যখন একটু MLM ট্রাই করতেছে তখন অনেক ভিউ আসতেছে। পরিবারের বড় হলে তখন হচ্ছে না চাইতেও কিছু রেসপন্সিবিলিটি চলে আসে। আমাদের যে ট্রেনার ছিল তাকে হচ্ছে আমি গুগল অ্যাডস শিখাইছি, তার ফাইবারে 2টা রিভিউ ছিল। ওইখান থেকে হচ্ছে ল্যাপটপ দেয়, হঠাৎ করে একদিন কল দিছে যে আপনার আর্নিং এর রিপোর্ট দিতে হবে, না হলে সরকারিভাবে মামলা হয়ে যাবে। আমি হচ্ছে 1 বছরের জন্য পুরো অন্ধ, কোনো কাজ নাই, ফাইবার অ্যাকাউন্ট শেষ। ওই 1 বছর ছিল আসলে লাইফের অন্যতম মোস্ট স্ট্রাগল পার্ট। আপনার কাছে যখন টাকা না থাকে আপনি জানেন কিভাবে টাকা ছাড়া চলতে হয়, আপনার কাছে যখন টাকা চলে আসে তখন আপনি জানেন না টাকা ছাড়া কিভাবে চলতে হয়, কারণ আপনার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। আমার সাইট হচ্ছে আমি ফ্লিপকার্টে বিক্রি করে দিয়েছি $1500, 10,000 টাকায় কিনে $1500 বেতন। ওইগুলো ট্রাই করতে করতে 2-3টা ব্যাকলিং পেয়ে গেছি, ওয়েবসাইট স্কাই রকেট হয়ে গেছে। ওই 1 বছরের মধ্যে আমার আই থিঙ্ক $13,000 ইনকাম হয়ে গেছে। এজেন্সিটা আসলে ফেল করছে, অফিসটা সুন্দর করে সাজাতে গিয়ে অফিসের কস্টিং এত গেছে যে ওই টাকা মাসিক আসতেছে না। গত মান্থে একজন নক দিছিল যে ভাইয়া আমার কোনো কিছু স্পেশালি ভালো লাগে না, কি করা যায়? আমার মেইন গোল হচ্ছে টাকা আয় করা। কোরবানি ঈদের আগের দিন এজেন্সির কেউ বাসায় যেতে পারে না। মাই জার্নি স্টার্টেড ইন 2019 আই থিঙ্ক। এখান থেকেই আপনি বলেন যে 2019-এ আপনার বয়স কত ছিল এবং I think আপনার সাথে আমার পরিচয় কিভাবে হইল? আপনার সাথে পরিচয়ের আগে বিষয়টা বললেন যে আমার ফ্রিল্যান্সিং জার্নি আপনার সাথে শুরু। হ্যাঁ, কারণ হচ্ছে আমার একটা সিনিয়র ভাই ছিল যার হচ্ছে এখন ঢাকা একটা বড় এজেন্সি আছে, নাম বলতে চাই না, প্রমোশন হয়ে যাবে, বাট হচ্ছে বলতে পারেন, সমস্যা নেই। প্লাস অনলাইন মার্কেটিং, আই থিঙ্ক উনি ওইটার সিইও পদে আছে। Okay. সো ওইটার হচ্ছে আমার থিঙ্কিংটা ছিল যে আমার কাজ করতে হবে, আমার টাকার দরকার নেই, টাকা ইজ নট ফার্স্ট ফ্যাক্টর, আমার হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। এখন 2018-তে মানে করোনার আগে কিন্তু আসলে অত রিসোর্সেস ছিল না, রিসোর্সেস মেইনলি করোনায় আসা শুরু হয়েছে, বিভিন্ন কোর্স বলেন, ইউটিউব ভিডিও বলেন। তো আমি তার সাথে ফ্রিতে কাজ করতাম শুরুর দিকে। তখন আপনি এমনিতে কি করেন? এটা তখন আমি হচ্ছে ক্লাস 9 স্টুডেন্ট, করেন। টেকনিক্যাল এডুকেশনে। ওকে, আই থিঙ্ক ওটাকে বলে টেকনিক্যাল ইনস্টিটিউট বলে, নট টিটিসি। টিটিসি একটা জিনিস আর হচ্ছে টেকনিক্যাল আর একটা জিনিস। টেকনিক্যাল স্কুল আছে মেবি বাংলাদেশের 64টা জেলায়। ওকে। সো ওইখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল ল্যাপটপটা হচ্ছে বাসা থেকেই দিছে, বাট আর কোনো সাপোর্ট নেই, কারণ হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে খুবই অতটা ফাইন্যান্সিয়ালি স্টেবল না। তো ওই জায়গা থেকে হচ্ছে ফার্স্ট অফ অল শুরু হয়েছে ক্লিক করে আয় করুন। আপনি কি ছিলেন একটু আগে যখন আরেকটা ভাই ক্লিক করে আয় করার গল্প বলতেছি? বাংলাদেশের ম্যাক্সিমাম ওই যে জেনারেশন, আপনি 15 থেকে 18, 19, এই ম্যাক্সিমাম জেনারেশনটা আসলে ক্লিক করে আয় করুন থেকেই আসে। আপনার ফার্স্ট জার্নিটা শুরু হয় যে কিভাবে অনলাইন ইনকাম করা যায়। যখন আপনার ফার্স্ট কম্পিউটার পাইছেন তখন আমার বাসায় ইন্টারনেটও নেই, আমি হচ্ছে কলেজে যাই, কলেজের হচ্ছে ইন্টারনেট আছে আই থিঙ্ক 1 Mbps, খুব স্লো লোড হয়। তো ওই সময় একটা আই থিঙ্ক সফটওয়্যার ছিল যেটা থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যেত। এখন হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, সেফ ফর্ম আছে, দেন আরও আছে। ওই সময় একটা অ্যাপ ছিল আই থিঙ্ক Y2Mate নামে একটা এখনো আছে, Y2Mate আই থিঙ্ক কনভার্ট করে। ওই সময় হচ্ছে ওই একটা অ্যাপ ছিল যেটা ডাউনলোড করতে যেত, আমি করতাম কি ডাউনলোড করে নিয়ে আসতাম, দেন ক্লিক করে ট্রাই করতাম। বিষয়টা এমন না যে টাকা দেন, আমি টাকা পাইছিলাম 300-400 টাকার মতো আই থিঙ্ক। তখন হচ্ছে বিকাশ নতুন নতুন ডায়াল করে করা যায়, অ্যাপ ওভাবে নাই, তো তখন হয়তো ওই একবার পাইছিলাম। দেন আমার মনে হয়েছে যে ওই ভাইয়ের সাথে দেখা একটা কোর্স, আই থিঙ্ক শেখ কামাল আইটির একটা কোর্স ছিল ফার্স্ট ব্যাচ, যেটা ওইখান থেকে হচ্ছে ওনার সাথে পরিচয়। কোর্সে তেমন কিছু শেখায় না, বাট ওইখানে নেটওয়ার্কিং হয়েছে। আমি হচ্ছে যে কোনো কোর্স, আমি ম্যাক্সিমাম কোর্স হচ্ছে বাংলাদেশে জয়কটা এসইও রিলেটেড প্রিমিয়াম কোর্স আছে, আমার অ্যাক্সেস আছে। কারণ হচ্ছে আমার কাছে নেটওয়ার্কিংটা মেইন ফ্যাক্ট। যে আমি কোর্স কিনি, যে আমি কোর্স কিনে অনেক কিছু শিখতে পারবো বিষয়টা এমন না, বাট কোর্সের রিসোর্সটা কীভাবে ইউজ করা যায়। তো ওইখান থেকে ওনার সাথে পরিচয়। দেন উনি তখন অলরেডি কাজ করে, ওনার এজেন্সি তখনও শুরু হয় না, বাট উনি হচ্ছে ফাইবারে তখন টপ রেটেড সেলার আই থিঙ্ক। তো উনি হচ্ছে আমাকে মাঝে মধ্যে এরকম কাজ দিত, আমি পেমেন্ট চাইতাম না কখনো। ব্যাকলিংস, দেন হচ্ছে তখন তো আসলে ব্যাকলিংস তখনও কাজ করতে এসিওর ক্ষেত্রে, আপনার ব্লক কমেন্ট বলেন, পিডিএফ সাবমিশন বলেন, এগুলো হচ্ছে তখনও কাজ করে। তো উনি আমাকে ক্লায়েন্টরা মেবি $5 দিত, উনি আমাকে 100-200 টাকা। উনি কিভাবে পাইতো? উনি ফাইবারে তখন কাজ করতেছেন। আর আপনি কিভাবে শিখছিলেন? কোর্স আর ইউটিউব? মেইনলি ইউটিউব। মানে ওনার সাথে নেটওয়ার্কিং হওয়ার কারণে উনি আমাকে ওই ব্যাকলিং পার্টটা শিখাই নিছে, কারণ ব্যাকলিং শেখানো তো অত টাফ না। তো এখান থেকে টুকটাক, বাট তারপরে আমার মনে হয়েছে যে লাইফে একটা ট্র্যাজেডি আছে ওইখানে ওই সময়, যেটা অন ক্যামেরা বলতে চাচ্ছি না, বাট একটা ট্র্যাজেডি ছিল, যার কারণে আমার হচ্ছে আসলে চেঞ্জ হয়েছে যে মাইন্ডশিফট। কারণ হচ্ছে তখন মনে হয়েছে যে আমার কাছে এখন নিজের কিছু করা উচিত, কারণ ওই সময় যদি আমি নিজের টার্নিং পয়েন্টটা না দিই তাহলে হচ্ছে আমার পড়াশোনা হয় না। আমি ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অনেক মানে অবসেসড যে আমার পড়াশোনা করতে হবে। ওই সময় ওই
চেঞ্জটা না আসলে তখন হয়তো হতো না। তখন হচ্ছে আমি ওই ইউটিউবে ট্রাই করতেছিলাম। ইউটিউবে আই থিঙ্ক তখন হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম নামে একজন, এখন আছে কিনা জানি না, মানে এখন হচ্ছে ব্যস্ততার কারণে ইউটিউবে অতটা দেখি না, বাট হচ্ছে ওনার ভিডিও ছিল, উনি ওই সময় ভালো ভিডিও বানাইতো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে টুকটাক। দেন আরো একটা ছিল আই থিঙ্ক আইটি বাড়ি বলে, ওরা হচ্ছে এসইও শিখাই তো। একটু থামাইছো, নাসিমকে আলাদা করে খারাপ কথা বলা হয়ে যাবে নাইলে। মেইনলি সমস্যা যেটা হয়েছে, সো অনেক মানুষই ভালো ভালো ভিডিও বানাইছে, নাসিম তারপরে আরো অনেক আমি শিওর আছে, আমি চিনি না এরকম অনেক আছে, বাট সেম ক্যাটাগরিতে পড়বে সবাই। প্রবলেম যেটা হয়েছে এদের সবার সাথে, সবাই ভালো ভিডিও বানাইছে অনেক, বাট তারপরে বেশিরভাগ হয় এমএলএম প্রমোশনের দিকে চলে গেছে, অথবা ওই যে ক্লিক করে এটাই প্রমোশনের দিকে চলে গেছে, অথবা বাজে কোর্স বিক্রির দিকে চলে গেছে। এবং এই তিনটা কারণেই বেশিরভাগ, এখন ওনারা নিজেরা যেমন চায় করুক তাদের তো সমস্যা নেই, বাট যেহেতু ওনারা ওই সময় পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল এটাই ওনাদেরই ছিল, আমাদের তো ছিল না তখন। আপনি তো তখন আসেন নাই? না, আসলেও খুব কম। আমি ইউটিউব চ্যানেল শুরু করছি 2017 ডিসেম্বর, এবং 2018-তে আমি 3 মাসে একটা ভিডিও দিতাম, এরকম ছিল। এবং ওনারা সবাই অনেক বড় বড় ইউটিউবার ছিল ওই সময়। এনারা মানুষকে ক্লিক করে আয় করা যায়, এমএলএম, এই জিনিসগুলো ওনারা জনপ্রিয় করছে আর কি বাংলাদেশে। সরি বলেন। হ্যাঁ, আইটি বাড়ি ছিল। তো ওনারা যে জনপ্রিয় করছে এটার অ্যান্সারটা দিন। এটার কারণ হচ্ছে কি, আপনি যদি ধরেন আপনার এসইও রিলেটেড একটা ভিডিও আপলোড করেন, কয়টা ভিউ আসবে? 10,000, 20,000। বাট আপনি যদি একটা ভিডিও আয় করেন যে আপনি মাসে এখন 24 ঘন্টা আয় করতে পারবেন 1 লাখ টাকা, আপনি দেখেন এরকম টাইটেল আছে আমার কয়েকটা। পরের দিনে দেখবেন যে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো মেইনলি আসলে আমরা তো মানুষ, আমাদের টাকা প্রয়োজন। আই থিঙ্ক আমার যেটা মনে হয় যে ওনাদের এই টাকার যে প্রয়োজনীয়তাটা ওইখান থেকে আসলে শিফট করা, যে ওনারা দেখতেছে যে ওনারা যখন ভালো ভিডিও তৈরি করতেছে তখন ভিউ আসতেছে না, বাট যখন একটু এমএলএম ট্রাই করতেছে তখন অনেক ভিউ আসতেছে। আর আমরা বাঙালিরা তো এমনিতে একটু লোভী, কারণ এটা আমাদের রক্তেই আছে যে আমরা একটু অল্পতে অনেক বেশি চাই। সো এখানে হচ্ছে আইটি বাড়ি আসলে ওই জিনিসটা এখন অনস্ক্রিনে বলা ঠিক কিনা জানি না, বাট হচ্ছে তখন হচ্ছে আইটি বাড়ির কোর্স হচ্ছে আসলে পাইরেটেড পাওয়া যেত। আমার কাছে অ্যাফোর্ডেবিলিটি ছিল না যে আমি মানে সিডি বেচতো, তাই না? সিডি বিক্রি করতো। তো অনেকে করতো কি, ওই সিডি কিনে দেন হচ্ছে ওইটাকে কপি করে মাল্টিপল সিডি তৈরি করে। তো ওইখানে হচ্ছে আমি গেম খেলতাম ওই ল্যাপটপই, তো আমি হচ্ছে গেম শপে হচ্ছে ওই সিডি ডিসকভার করছি। তো ওইখান থেকে কিউরিসিটি থেকে আনা, এনে হচ্ছে টুকটাক এসইও শেখার ট্রাই করা, ওয়েব ডেভেলপমেন্ট শেখার ট্রাই করা। এসইও আমার হটকেক ছিল না কখনো, কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে প্রোগ্রামিং ভালো লাগে। আমি হচ্ছে প্রথম ল্যাপটপ পেয়ে প্রথম যে সফটওয়্যারটা ইনস্টল করছি ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, কারণ হচ্ছে আমার কাছে ওই জিনিসটাই ভালো লাগে। তো তখন হচ্ছে ওনাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স থেকে শেখা, পাশাপাশি হচ্ছে ব্যাকলিং করতেছি, টাকা আসতেছে। বাট যখন চিন্তা করলাম যে না, এখন একটু ক্যারিয়ার ফোকাসড হইতে হবে, কারণ হচ্ছে আপনি তো জানেন পরিবারের বড় হলে তখন হচ্ছে না চাইতেও কিছু রেসপন্সিবিলিটি চলে আসে। তো তখন হচ্ছে এসইও নিয়ে টুকটাক রিসার্চ করলাম, দেখলাম যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট থেকে ক্যারিয়ার বিল্ড করা এটা একটু টাফ, প্লাস টাইম লেন্দি। কারণ ওয়েব ডেভেলপমেন্টের জন্য আসলে একটা জিনিস থাকলে হয় না, মাল্টিপল টেকনোলজি শিখতে হয়, একটু ম্যাচিউরড হইতে হয়, না হলে হচ্ছে পাওয়া টাফ। বাট অন দ্য আদার হ্যান্ড যদি আমি এসইও শিখি, সেক্ষেত্রে আমার হচ্ছে আমি যদি শুধু অন পেজ এসইও জানি, সেক্ষেত্রে আমি চাইলে কাজ করা সম্ভব। ওই যে রিসার্চ করাটাই ফাইবার নিয়ে, কারণ ফাইবার তো হচ্ছে তখন অনেক জনপ্রিয়। আই থিঙ্ক ফাইবার বাংলাদেশ নামে একটা গ্রুপ ছিল, যেটা ওটা নাম চেঞ্জ করে মেম্বার্স। তো ওই গ্রুপে হচ্ছে আসলে অনেকে পোস্ট দিত বিভিন্ন ক্যাটাগরি নিয়ে, যে এই ক্যাটাগরিটা আপনি ট্রাই করতে পারেন, এখানে হচ্ছে আপনার কম্পিটিশন খুবই কম। তো ওইখান থেকে আসলে এসইওটা চুজ করা, এই হচ্ছে এসইওর জার্নিটা শুরু। দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনাকে ডিসকভার করা। আই থিঙ্ক আপনার সাথে হচ্ছে একটা কোলাবোরেশন ভিডিও দেখছিলাম আমি কারো, আই থিঙ্ক আপনার কোর্সের প্রমোশনের জন্য, আই থিঙ্ক 19 সালে আর 20 সালের দিকে, করোনার মধ্যে আর কি। সো ওইখান থেকে তখন হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না, আমি শিখছি জাস্ট, বা আর হচ্ছে টুকটাক হচ্ছে কাজ করতেছি। আপনার কোর্সটা নেওয়ার জন্য হচ্ছে মোটামুটি ম্যানেজ ট্যানেজ করে অনেকগুলো কাজ করে দেন কোর্স নিছি। কোর্স নেওয়ার পরে হচ্ছে এখন তো দেখতেছি যে আসলে কোর্স তো শিখছি, কাজ পাবো কোথায়? সো ওই ইন দ্য মিন টাইম ওই সময় আসলে আমাদের মধ্যে যেই প্রবলেমটা থাকে যে আমরা কাজ শেখার পরে কমেন্ট করা শুরু করি, ভাই কাজ শিখছি, কাজ পাচ্ছি না। বাট আপনার গ্রুপে আমি যখন দেখলাম যে আপনার গ্রুপে অনেকজন আছে যারা হচ্ছে বড় বড় কাজ করে অলরেডি, আমি তাদের রিচ আউট করা শুরু করছি যে ভাই আপনার কোনো কাজ আছে, হেল্প লাগবে নাকি? আবার অনেকে পোস্ট দিতেছে যে ভাই আমার হচ্ছে একটা ওয়েবসাইট সেট আপ করা লাগবে, আপনি কি পারবেন নাকি? বা হচ্ছে অন পেজ এসইওটা করা লাগবে। তো ওইখান থেকে আমার মেইন আর্নিং শুরু আপনার গ্রুপ থেকে। ওকে, সো এটা কি তখন কি ফেসবুক গ্রুপ ছিল না ডিসকর্ডে আসছে? ফেসবুক গ্রুপ ছিল তখন আপনাদের, তখন হচ্ছে প্যাসিভ জার্নাল, এটা ফেসবুক গ্রুপ ছিল আমাদের। ডিসকর্ড তো বেশি দিন হয় না, ডিসকর্ড 2 বছরের আশপাশে। বাট ও তখন হচ্ছে ফেসবুক গ্রুপ ছিল, আর ফেসবুক গ্রুপটা অ্যাক্টিভও ছিল তখন। তো ওইখান থেকে শুরু। দেন হচ্ছে আপনার তারপরে হচ্ছে এলইডিপির কোর্স আসছে, আবার করছি। বিষয় হচ্ছে এসইওটার পিছনে মেইন আমার যে এখন ইন্টারেস্ট কাজ করতেছে, যার কারণে মাল্টিপল কোর্স করছি, মাল্টিপল জিনিস জানতে পারছি। এলইডিপি সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, এলইডিপির কোর্স আসলে কেমন হয়? এলইডিপির কোর্স এখন যদি সরকারের বদনাম করা হয়ে যায়, বাট বিষয় হচ্ছে না, সরকার বদনামের বিষয় না, কোর্স তো আর সরকার হচ্ছে আমাদের যে ট্রেনার ছিল
তাকে হচ্ছে আমি গুগল অ্যাডস শিখাইছি। এখন আপনি কোয়ালিটি ম্যাচ করতে পারেন যে কিরকম আর হয়। আর উনি এমনিতে কি শিখাইতো? উনি এসইও শিখাইতো, তাকে আমি গুগল অ্যাডস নিয়ে ধারণা দিছি ভাই এটা ট্রাই করতে পারেন, এন্ড তার ফাইবারে 2টা রিভিউ ছিল। ওকে, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট নিয়ে এমনিতে অনেক সমালোচনা এবং অনেক টাকা ওয়েস্ট হয় সরকারের। ওইখান থেকে হচ্ছে ল্যাপটপ দেয়, ভাতাও দেয় মনে হয় না? না টাকা দেয় না, ল্যাপটপ। আমি হচ্ছে একটা ল্যাপটপ কি পাইছিলাম ল্যাপটপ দেয়? ওয়ালটনের। ওয়ালটনের ওই সময় যেইটা মনে করেন একটু বাজেটের মধ্যে থাকে, ওটা হচ্ছে সরকার দেয় না, ওটা হচ্ছে ওয়ালটন স্পন্সর করে। ও আচ্ছা। সো ওই সময় ল্যাপটপ পাইছিলাম। এখন এইখানে হচ্ছে কি আসলে আমাদের এইখানে সমালোচনাটা কেন আসে, এলইডিপির এই যে ল্যাপটপটা যে বিতরণ করে এটা কার পাওয়া উচিত, যার দরকারি। এরা করে কি যে ট্রেইনারের যে পরিচিত যারা থাকে বা কোর্সে ট্রেইনারের যে ফেভারিট হয় বা হচ্ছে যে কোম্পানি এটাকে আয়োজন করতেছে তাদের যে পরিচিত থাকে তাদের দেয়। এইখানে হচ্ছে এখন আমার ল্যাপটপ পাওয়াটা আবার ইন্টারেস্টিং কেন, কারণ হচ্ছে আমি তো হচ্ছে কোর্স 6 মাসের ছিল আই থিঙ্ক, প্রতিদিন 4 ঘন্টা করে। আমি 3 মাসের মাথায় বের হয়ে গেছি, আমার কাছে ভালো লাগতেছে না। তো আমার সাথে হচ্ছে ট্রেইনারের প্রতিদিন 3 ঘন্টা করে 6 মাস, সপ্তাহে 5 দিন। হ্যাঁ, কি শিখায় তো এসিও? প্রথম 1 ঘন্টা হচ্ছে সে গল্প করে, পরের 30 মিনিট একটু লেকচার দেয়, পরের 1.5 ঘন্টা হচ্ছে ওই প্রবলেম সলভ করে। ওকে। সো করোনা টাইমে তো ফ্রি, বাট আমি 3 মাস পর বের হয়ে গেছি কেন, কারণ আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। কারণ হচ্ছে তেমন কিছু শিখাইতেছে না, একদিনে হচ্ছে আপনার ওই এসিএম রাশ টুলটার পরিচিতি শিখাইতেছে যে এসিএম রাশের কোথায় কি আছে, কোথা থেকে কি করা যায়। পরের দিনে হচ্ছে সে শিখাইতেছে কিভাবে একটা কিওয়ার্ড ফাইন্ড করতে হয়। সো তখন হচ্ছে আমি আসলে চিন্তা করিনি যে আমার ল্যাপটপ পাবো, কারণ আমি জানতাম না ল্যাপটপ দিবে। হঠাৎ করে একদিন কল দিছে যে আপনার আর্নিং এর রিপোর্ট দিতে হবে, না হলে সরকারিভাবে মামলা হয়ে যাবে। আমি তো নতুন, জানি না যে কি হবে। আমি আচ্ছা আর্নিং রিপোর্ট দিয়ে দিই। তখন হচ্ছে আমি টুকটাক কাজ করতেছি ফাইবারে, ইন দ্য মিন টাইম ওই যে ওদের কোর্স চলাকালীনই ফাইবার অ্যাকাউন্ট করছি, তো আমি রিপোর্ট দিছি। তো তখন মেবি আমার আই থিঙ্ক $1300 মতো আর্নিং হয়েছে। তো তখন হচ্ছে তার আমাকে সিলেক্ট করে ফেলছে, কারণ হচ্ছে তাদের ব্র্যান্ডিং করার জন্য, সাকসেস স্টোরি দেখানোর জন্য। সো এইখান থেকে হচ্ছে মেইনলি ল্যাপটপ পাওয়া। দেন হচ্ছে তারপর আবার হচ্ছে আমার ওই ফাইবার অ্যাকাউন্ট শেষ। আমি হচ্ছে 1 বছরের জন্য পুরো অন্ধ, কোনো কাজ নাই, ফাইবার অ্যাকাউন্ট শেষ। কেন শেষ, কারণ হচ্ছে আমারই ফ্রেন্ড সার্কেলে একজন হচ্ছে আমার গিগ কপি করছে, কপি করে আমার গিগে রিপোর্ট দিছে যে এইটা কপিড। সো ফাইবার হচ্ছে আমাকে হচ্ছে ব্যান করে দিছে। 1 বছর আমি পুরো একেবারে নাই। তো ওই 1 বছর ছিল আসলে লাইফের অন্যতম মোস্ট স্ট্রাগল পার্ট। কারণ হচ্ছে আপনার কাছে যখন টাকা না থাকে আপনি জানেন কিভাবে টাকা ছাড়া চলতে হয়, বাট যখন আপনি, আমার কাছে যদি 6 মাসে 1 লাখ টাকা আসছে, ওই সময় ক্লাস একাদশে একটা স্টুডেন্ট 1 লাখ টাকা 6 মাসে আয় করা মানে অনেক কিছু। আপনার কাছে যখন টাকা চলে আসে তখন আপনি জানেন না টাকা ছাড়া কিভাবে চলতে হয়, কারণ আপনার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। আপনি ধরেন যদি আপনি ফ্যামিলিতে কিছু দেওয়া শুরু করেন, হঠাৎ করে আপনি চাইলে স্কিপ করতে পারেন না, কারণ তখন তারা অন্য মাইন্ডে নিয়ে নেবে যে অন্য কোথাও হয়তো কিছু করতেছেন। তো ওই 1 বছর হচ্ছে আমি পুরা দমে হচ্ছে আপনাদের গ্রুপ, দেন হচ্ছে আমি নাসিরউদ্দিন শামীমকে চিনেন, হ্যাঁ, ওনাদের কোর্স আমি ইন দ্য মিন টাইম নিয়ে নিয়েছিলাম। তো ওনাদের গ্রুপ, পুরা গ্রুপে এমন কোনো সার্ভিস নেই যে দেই নেই, আমি গ্রুপে অলওয়েজ অ্যাক্টিভ, যে কেউ সার্ভিস লাগে দেন হচ্ছে ইন দ্য মেইন টাইম হচ্ছে একটা আপনার ওয়েবসাইট ছিল আই থিঙ্ক golfarwatch.com, ওটা হচ্ছে মাত্র 10,000 টাকা কিনছিলাম। নাইস। ওটা আমরা কাকে জানি বেচছিলাম, আমার ঠিক মনে নাই। আপনি গ্রুপের কাউরে বেচছিলেন, উনি নেওয়ার পর হচ্ছে গুগলে হিট খাইছে। আচ্ছা। তো তখন হচ্ছে উনি এখন কি করবে, 10,000 টাকা বিক্রি করছে উনি হিসেবে, ওনার হচ্ছে 1 বছরের হোস্টিং ডোমেইন ছিল, কন্টেন্ট বলতেছে ফ্রি। আমি ভাবলাম যে নিয়ে নি, ট্রাই করে দেখি যে গুগলে হিট কেন খাইলো, কারণ ওই সময় তো আসলে গুগলে হিট খাওয়াটা এতটা কি ছিল, ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি ছিল ওইখানে হচ্ছে উনি হচ্ছে পিবিএন নিছিল। আচ্ছা। তো আমি হচ্ছে তারপর বসে বসে পিবিএন রিমুভ করছি, সাইটে গ্রো করছি। পরের বছর আই থিঙ্ক জানুয়ারি 2022 আই থিঙ্ক এটা, তখন হচ্ছে আমার সাইট হচ্ছে আমি ফ্লিপকার্টে বিক্রি করে দিয়েছি $1,500। ইন দ্য মিন টাইম হচ্ছে হঠাৎ করে একটা বড় আর্নিং চলে আসছে। 10,000 টাকায় কিনে $1,500 বেচা। আমার কাজ তেমন লাগে না, আমি জাস্ট $100 কিনে $1,500 বেচা। আমি জাস্ট পিবিএন রিমুভ করছি, দেন হচ্ছে 2-3টা গেস্ট পোস্ট নিয়েছি আই থিঙ্ক ফ্রিতেই, কারণ হচ্ছে তখন হচ্ছে ফোর্বসে হচ্ছে আমি হচ্ছে ওই যে আপনার ফোর্বসে তো ব্যাকলিং করা যায় চাইলে, তো ওইগুলো ট্রাই করতে করতে 2-3টা ব্যাকলিং পেয়ে গেছি, ওয়েবসাইট স্কাই রকেট হয়ে গেছে। ওয়েবসাইটের সেলস আই থিঙ্ক মান্থলি প্রায় হচ্ছে $150 চলে গেছে, যার কারণ 10x ভ্যালুয়েশন দিছে। এই যে টাকাটা পাইছিলাম $1,500, এটা ছিল আসলে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। কারণ হচ্ছে এখন আমার চিন্তা ভাবনা আসছে যে আসলে টাকা যদি আমি পাই আর খরচ করি তখন হচ্ছে জীবনটা কখনো সাস্টেনেবল না। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে ওই টাকা দিয়ে হচ্ছে আমি পুশ করা শুরু করছি। আমি হচ্ছে ফাইবারের গিগ বুস্ট করতাম ফেসবুকে আমেরিকান টার্গেট করে, ওইখান থেকে অর্ডার পাওয়া। দেন হচ্ছে ওই যে 22 সাল কেমন স্ট্র্যাটেজি? সো ফেসবুকে অ্যাড দিচ্ছি, আমি মানুষকে বলতেছি, আমার নিজের পেজ থেকে অ্যাড দিচ্ছি যে ফাইবারের হচ্ছে একটা পেজ ছিল মেইন হচ্ছে, দেন হচ্ছে আমি পেজে সার্ভিস বুস্ট করতাম। ফাইবারের লিঙ্ক প্রমোট করা কিন্তু ইলিগাল, বাট আমি যদি ইনবক্সে কাউকে লিঙ্ক আদান প্রদান দিই সেক্ষেত্রে হচ্ছে এটা লিগাল। আবার আমি বুস্ট করে হচ্ছে ইনবক্সে আনতেছি, তাকে বলতেছি যে ভাইয়া এইখানে অর্ডার দেন, এইখানে অর্ডার দিতেছে। তো ফাইবার তো দেখতেছে অর্গানিক প্রমোশন আসতেছে। ওই 1 বছরের মধ্যে আমার আই থিঙ্ক $13,000 ইনকাম হয়ে গেছে। সো ওই যে টাকাটা, এই টাকাটা দিয়ে মেইনলি হচ্ছে তারপর আর
চিন্তা ভাবনা আসছে বিজনেসের, আমি অনেকগুলো ছোট ছোট বিজনেস করছি। যেমন আমাদের দেশে কিন্তু ঈদ কার্ড প্রচলন ছিল, আমি আর এক ফ্রেন্ড মিলে ওটা একটা আপডেটেড ভার্সন ট্রাই করছি। কিভাবে? ফটো পেপার চিনেন তো, যেখানে ফটো প্রিন্ট হয়, ওইখানে সুন্দর, ও হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তো সুন্দর সুন্দর ডিজাইন করে দেন হচ্ছে ওইটাকে একটা ফটো পেপার দিয়ে 2টা ঈদ কার্ড বানানো যেত। 2টা ঈদ কার্ড, তার মানে হচ্ছে টোটাল কস্টিং 40 টাকার মতো, প্রিন্ট এবং প্যাকেজিং সহ। ওটাকে আমরা হচ্ছে 100 টাকা পার পিস বিক্রি করতাম। কোথায়? লোকালি, বরিশালে। ওকে। বুস্ট করে আর কি। তখন যেহেতু আমার ফাইবা পেওনিয়ার থেকে কার্ড আছে, তো বুস্ট করা তো বিষয় না, আর যেহেতু এসিও নিয়ে কাজ করি, টুকটাক রিসার্চ করে হয়ে যায়। তো এই হচ্ছে একটা বিজনেস। সেকেন্ড বিজনেস করলাম কি, সেকেন্ড বিজনেস আমরা হচ্ছে, আপনি জানেন বা কার্ড, বিজনেস কার্ড প্রিন্ট হয়, সেটা কিন্তু মেইনলি ঢাকায় হয়। বরিশালে আছে, তারা হচ্ছে খুব বেশি সার্ভিস দিতে পারে না, তারা 2-3টা ক্যাটাগরি দিতে পারে। বাট আমাদের কাছে যেহেতু ঢাকার অ্যাক্সেস ছিল নেটওয়ার্কিং এর কারণে, আমরা হচ্ছে 8-10 ধরনের কার্ডের হচ্ছে সার্ভিস দিতে পারতাম। যেমন এটাকে ডটেড প্রিন্ট বলে বা বিভিন্ন ধরনের প্রিন্ট। তো আমরা করতাম কি, বুস্ট করে অর্ডার এনে ঢাকা থেকে প্রিন্ট করিয়ে জাস্ট ড্রপ শিপিং সার্ভিস টাইপ, বাট হচ্ছে এখানে ফেস আমরা ডেলিভারি দিতেছি নিজেদের ব্র্যান্ডিং এ। এই হচ্ছে একটা বিজনেস ছিল। দেন আমরা হচ্ছে একটা এজেন্সি শুরু করছিলাম, এজেন্সিটা আসলে ফেল করছে। পরে আবার দুইজনে মিলে আরেকটা এজেন্সি শুরু করছি, বাট প্রথম এজেন্সিটা ওইটাও ফেল করছে। এই হচ্ছে মোটামুটি কাজ কি ছিল? আমরা তখন করতাম হচ্ছে লোকাল মার্কেটে কাজ করতাম। কি কাজ? আর লোগো ডিজাইন থেকে শুরু করে বুস্টিং, পেজ সেট আপ, এইগুলো। এন্ড ওয়েবসাইটে অনেকগুলো কাজ করছি। বরিশালে মোটামুটি 200 প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। বাট ওইটা ফেল করার কারণ হচ্ছে আমরা হচ্ছে বেশি হচ্ছে নিয়ে নিছি, মানে অফিসটা সুন্দর করে সাজাতে গিয়ে অফিসের কস্টিং এত গেছে যে ওই টাকা মাসিক আসতেছে না। তখন তো আসলে বিজনেসের অত আইডিয়া নেই যে কি করা যায়। বাট এখন সেম বিজনেস আবারও করতেছি, বাট এটা হচ্ছে অনলাইনেও প্রমোশন করতেছি, প্লাস হচ্ছে আপনার মানে বিদেশি ক্লায়েন্ট আসতেছে, দেশি ক্লায়েন্ট আসতেছে, যার কারণে এটা গায়ে লাগতেছে না। কারণ বিদেশি ক্লায়েন্ট একটা আসলে আমার পুরো 2 মাসের ভাড়া উঠে যায়। তো আমাদের তো মান্থলি এখন মোটামুটি থাকতেছে একটা। মেইন আয় কোথা থেকে হচ্ছে এখন? ফাইবার থেকে না বাইরে থেকে? আমার যদি পার্সোনাল আয় বলি, আমার হচ্ছে ফাইবার, আপওয়ার্ক হচ্ছে, দুইটাই হচ্ছে টপ রেটেড আপনাকে দিয়েছিলাম। দেন হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্ট আছে 6-7 জন, যারা হচ্ছে আমার থেকে মান্থলি হচ্ছে এসিও সার্ভিস নেয়। তো তারা হচ্ছে অলমোস্ট $400-500 পার মান্থ আমাকে দিতেছে। এরা হচ্ছে মানে আমার লয়াল কাস্টমার, এরা কখন অন্য কারো কাছে যাবে না। এদের যদি ওয়েবসাইট দরকার পড়ে এরা আসে, এদের যদি অন্য কোনো সার্ভিস দরকার পড়ে আমার কাছে আসে, আমার বলে তুমি হায়ার করে করো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তো আমার প্রফিট একটা ওইখান থেকেও আসতেছে। পার মান্থ দেখা যায় ওর একটা ওয়েবসাইট লাগতেছে, ওর একটা ফেসবুক প্রমোশন করা লাগতেছে, ওর গুগল অ্যাডস লাগতেছে। তো পার মান্থ দেখা যায় 6টা ক্লায়েন্ট থেকে আমার $4-5,000 এমনি ইজিলি চলে আসে। আর ফাইবার আপওয়ার্কেরটা হচ্ছে আমি আবার হায়ার করে নিই, হয় লোকালি হায়ার করি, আবার ইনহাউস আমাদের কিছু আছে, তারা যদি হ্যান্ডেল দিতে পারে তাদের হায়ার করি। ইনহাউস কিরকম আছে? সো টিম আছে নিজের? ইনহাউস হচ্ছে এসিওর জন্য হচ্ছে 6 জনের টিম আছে একটা। মাসে বেতন দেওয়া হয় না? ওদের প্রজেক্ট বেসিসে দেওয়া যায়। কারণ মাসে হলে জিনিসটা হচ্ছে ওদের মোটিভেশন থাকে না। কারণ দেখা যায় 1 মাস হচ্ছে অনেক কাজ চলে আসে, বাট ওরা যদি আমি 20,000 টাকা ধরে দেই, ওর কাছে তখন মনে হবে যে এটা ওর সাথে বিট্রিয়াল হইতেছে। কারণ হচ্ছে আমি অনেক টাকা আয় করতেছি, ওরে কম দিতেছে। তো এই কারণে প্রজেক্ট বেসিসে যাওয়া, যে ওরে আমি যত টাকা আমি ক্লায়েন্টের থেকে নিব তার হয়তো 50% ওরে দিয়ে দিব, বাকি এটা আমার প্রফিট থাকবে। যেমন ওই সাইডে উনি যে আসছে, উনি হচ্ছে আমাদের ভিডিও এডিটর। আচ্ছা, বাচ্চা ছেলে, বাট হচ্ছে ভালোই ট্যালেন্টেড। নাইস। এখন যদি কেউ অনলাইনে ইনকাম করা শুরু করতে চায়, আপনাদের সময়, আমার যেটা মনে হয় আমার সময় কম্পেয়ার টু না অনেক সহজ ছিল। আমি 2011-12-তে ফ্রিল্যান্সিং করতাম। ফ্রিল্যান্সিং কি বাংলাদেশে তো ধরুন কম্পিটিশন ছিলই না, বাংলাদেশের মানুষ তো ফ্রিল্যান্সিং জানতোই না। ইন্টারন্যাশনালিও কম্পিটিশন, কাজও কম ছিল, রিমোট ওয়ার্ক এত পপুলার ছিল না, বাট কম্পিটিশন অনেক কম ছিল। যারা মোটামুটি ভালো তারাও বেশ ভালো করতে পারতো, যেহেতু কম্পিটিশন এত কম। আপনাদের সময় হয়তো আরেকটু কঠিন হয়েছে, যেহেতু তারও 7-8 বছর পরের কথা। আমি 11-12, তখন হচ্ছে আসলে কম্পিটিশন ছিল না। বিষয়টা হচ্ছে আমি হচ্ছে কম্পিটিশন মনে করি না যে কম্পিটিশন ছিল। তখন হচ্ছে যেটা ছিল, মার্কেটে গ্যাপ ছিল, আপনার প্রফেশনাল ওয়ার্কেও ছিল না। যারা ছিল তারা হচ্ছে অল্প কিছু শিখে আসছে, এরা ছিল। বাট আপনি যদি তখন যারা হচ্ছে একটু কাজ ভালো জানছে বা এক্সপার্ট লেভেলে, তাদের কাছে কম্পিটিশন মনেই হয় না। আমি যখন 1 বছর এসিওতে টাইম দিছি 2021 সালের পর থেকে, আমার মনে হয় না যে আমার আশেপাশে কম্পিটিশন আছে। আর আমি যে 2 জনের সাথে বসি, তার সাথে মেসি নিয়ে যে কথা বলতে পারবো, সে পারবে না। আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমরা মনে করি যে মার্কেটে যতগুলো গিগ আছে ততগুলো কম্পিটিশন। বিষয়টা তো কিন্তু এমন না। আপনার মার্কেটে হচ্ছে 10% হচ্ছে কম্পিটিশন হবে না, বাকি 90% দেখেন যারা হচ্ছে কপি গিগ করে দিতেছে বা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করছে গিগ দিয়ে দিতেছে। সো আই থিঙ্ক কম্পিটিশন এখনো যে খুব স্যাচুরেটেড বিষয়টা এমন না। আপনি যদি এখন কাজ করার জন্য আমার যেটা সাজেশন থাকে সবাইকে, সেটা হচ্ছে আপনি শুধু এসিও টার্গেট করেন না যে শুধু অন পেজ এসিও করে দেবো। আপনি কোনো নিশ মার্কেট টার্গেট করেন, যেটা হচ্ছে ধরেন অন পেজ এসিও ফর বারবার, এরকমের কোনো মাইক্রো নিশ টার্গেট করলে এখনো আসলে ফাইবার ইজি। বাট হচ্ছে এটার জন্য আপনার রিসার্চের প্রয়োজন আছে। প্রত্যেকটা নিশের জন্য আবার মাইক্রো নিশ খুঁজে বের করার একটা রিসার্চের প্রয়োজন আছে। কিভাবে রিসার্চ করে? আমি রিসার্চ করি, আমার কাছে হচ্ছে 60টার মতো হচ্ছে ইন্ডাস্ট্রি আছে, যেটা হচ্ছে ইউএসএ, যারা হচ্ছে অনলাইন বেসড ইউএসএ কাজ করে 60-65টা। আমি যখন রিসার্চ করি তখন হচ্ছে আমি ট্রাই করি যে এই নিশের মধ্যে
শুধুমাত্র আমি এই ধরনের মানুষ যারা তাকে সার্ভিস দেবো, আমি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিব, বাট শুধু যাদের বারবার শপে এবং শুধু যারা বার্লিনের মধ্যে আছে, হচ্ছে যে কোনো স্পেসিফিক সিটিতে আছে, আমি শুধু তাদেরই সার্ভিস দেবো। তো ফাইবারে যদি আপনি এই ধরনের কিওয়ার্ড দিয়ে গিগ করেন, যে যেমন আই উইল ডিজাইন আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর বারবার ইন বার্লিন, গিগ একদিনই র্যাঙ্কে চলে যাবে। দেখা যাবে যদি কিরকম কিওয়ার্ডের জন্য তখন আমার গিগ র্যাঙ্কে যাচ্ছে? তখন কিওয়ার্ড যাচ্ছে ওই যে বার্লিন ওয়ার্ডটার জন্য, যে যারা হচ্ছে লোকেশন ওয়াইজ র্যাঙ্কে যায়, ফাইবারের অ্যালগোরিদম হচ্ছে লোকেশন ওয়াইজ র্যাঙ্ক করে। অ্যান্ড হচ্ছে আপনার ফর বারবার, তো যারা হচ্ছে তাদের আপনার তো অ্যাবাউট ইনফো দিতে হয়, ফাইবার হচ্ছে আসলে এগুলো ম্যাচ করে র্যাঙ্ক করে। আউটসাইড থেকে কেউ আসলে বলতে পারবে না যে কিভাবে র্যাঙ্ক হয়, বাট আপনি যদি জিনিসটা ভালো মতো অবজার্ভ করেন দেখতে পারবেন যে ওরা হচ্ছে প্রোফাইলের সাথে ট্রাই করে ম্যাচ করার যে কোন ধরনের গিগগুলো আসলে বেটার হবে। আপনি যদি জেনারিক কিওয়ার্ডে যান যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, দেখবেন 2-3 লাখ গিগ, এর মধ্যে আসলে টপে যাওয়া কাইন্ড অফ ইম্পসিবল। এখন হচ্ছে আলাদাভাবে করতে হবে। তারপরও হচ্ছে ফাইবারের থেকে আমি অলওয়েজ আপওয়ার্ক প্রেফার করি। কেন? আপওয়ার্কে হচ্ছে আপনার হচ্ছে ফাইবারে হচ্ছে আমাদের দায় সারা কাজ থাকে, যেটা গিগ বানানোর কাম বানাই দিছি, বাট হচ্ছে আপওয়ার্কে হচ্ছে আপনি যখন বিট করবেন আপনার কাছে একটু সেন্সিবল হতে হবে, কারণ হচ্ছে কানেক্টসের খরচ অনেক বেশি। সো এইটার জন্য আপওয়ার্ক অলওয়েজ বেস্ট। এটা আমি এরপরে আমি জিজ্ঞেস করতাম, যেহেতু আপনি ফাইবার থেকেও বেশ আয় রোজগার করছেন, আপওয়ার্ক থেকেও করছেন, দুইটাই টপ প্রোফাইল, দুইটার মধ্যে আপনি বলে ফেলছেন আপওয়ার্ক বেশি ভালো লাগে। আমার নিজেরও আপওয়ার্ক বেশি, আমি অবশ্য ফাইবারে কাজ করি নাই, সো আমার বায়াসড ওপিনিয়ন, বাট আমার নিজেরও বাইরের থেকে দেখতে দুইটার মধ্যে আপওয়ার্ক বেশি ভালো লাগে। আগেও ভালো লাগতো, কানেক্ট আসার পর আরও ভালো লাগে, এতে অনেক কম্পিটিশন কমে গেছে। অনেক কম্পিটিশন কমে গিয়েছে, এবং যারা অলরেডি একটু এস্টাবলিশ তাদের জন্য আসলে আরেকটু সহজ। যেহেতু আমি তো এখন বিডি করি না, আমাকে হচ্ছে ইনবক্সে নক দেয় যে এই কাজটা কি করতে পারবা নাকি। সো এখন হচ্ছে আসলে ওই যে কানেক্টসের যে খরচ ওটা কমে গেছে, প্লাস হচ্ছে ইনভাইট আসলে তো কানেক্ট লাগে না, লাগে না। সামনে আমরা চেষ্টা করবো আবার আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট নিতে, এখন নেই না, বাট তখন হয়তো আমি প্রত্যেক বিডেই 100 কানেক্ট খরচ করবো বা 200 কানেক্ট, জাস্ট কম্পিটিশন যাতে কমে যায়। আমি এরকম অনেককে চিনি যারা একটা জবে প্রথম 10টা বিড হয় ওনাদের 10টা অ্যাকাউন্টের, এবং একটা ওনারা হিসাব করে যে আমি 100 কানেক্ট দিব, আপনি 70 দিবেন, আপনি 50 দিবেন, আপনি 30 দিবেন, তো প্রথম 10 টপ 10 আমরা নিব, তারপর এবং এভাবে তারা 3 শিফটে কাজ করে, আপওয়ার্কে বিট করে আর কি সারাদিন 3 শিফটে। এই বাংলাদেশের ম্যাক্সিমাম যে আপনার এজেন্সি বলে বা হচ্ছে এরা হচ্ছে আপওয়ার্ক বেসড, এরা হচ্ছে নিজেরা আসলে ক্লায়েন্ট জেনারেট করে, এরা আপওয়ার্কে যায় বিট করে বা ফাইবারে গিগ র্যাঙ্ক করে। এদের হচ্ছে আসলে ফিউচার খুবই দুঃখজনক, কারণ হচ্ছে আপওয়ার্ক অলরেডি আমি যতদূর জানি যে আপওয়ার্ক হচ্ছে সেল করা ট্রাই করতেছে নিজেদের, আপওয়ার্ক হচ্ছে প্রফিটেবল দেখে দেন হচ্ছে নিজেদের সেল করা ট্রাই করতেছে। যদি মার্কেট একটু ডাউন হয় তখন হচ্ছে এদের 100 এমপ্লয়ি থাকলে এরা তো আসলে তখন ওই লেভেলে কাজ পাবে না। আমি একটা এজেন্সিকে চিনি, নাম বলতে চাই না, তাদের হচ্ছে বদনাম করা হবে, বাট তারা হচ্ছে শুধুমাত্র আপওয়ার্ক বেসড কাজ করে। সো তাদের এখানে কনসার্ন থাকা উচিত যে ধরেন যদি তাদের অ্যাকাউন্টটা কোনোভাবে ব্যান হয়ে যায়, তাদের ওই এমপ্লয়িজগুলো তো আসলে আনএমপ্লয়েড হয়ে যাবে তখন। সো এই কারণে আমাদের এজেন্সি যেটা আমরা ট্রাই করতেছি যে আমরা আউটসাইডে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম টার্গেট করতেছি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করার জন্য, যে আসলে যাতে ক্লায়েন্ট আমাদের কাছে আসে, ক্লায়েন্টের সার্ভিস রাখ। ওই জন্য ক্লায়েন্টের কাছে যাওয়ার বা ক্লায়েন্টকে আমার কাছে আনার সবচেয়ে বেস্ট উপায় কি? আমি যদি মার্কেট প্লেসের বাইরে থাকি, টিপস আপনি বিভিন্ন একটা নিশ ধরে টিপস দেওয়া শুরু করেন। কিরকম ফরম্যাটে? যেমন আমরা যেটা দিতেছি, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য ইনস্টাগ্রামে আসলে করতেছি, তো আমরা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামে টিপস দিতেছি যে ইনস্টাগ্রামের আপনি গ্রো করার জন্য এটা করতে পারেন, ওটা করতে পারেন। কিভাবে? ভিডিও নাকি ভিডিও ফরম্যাট, ক্যারোসেল টাইপ ভিডিও? ক্যারোসেল দিতেছি। ভিডিও এখনো রিলস আমরা নিজেরা তৈরি করতেছি না, আমরা হচ্ছে হায়ার করছেন? হায়ার না, রিউজড রিলস যেটাকে বলে। আচ্ছা, ওকে। ওই টাইপের হচ্ছে কোনো টাইপের হচ্ছে আপনার মিমস টাইপের রিলস পাওয়া যায় কিছু, ওইগুলোর উপরে আমি টেক্সট দিয়ে দিই, যার ফলে একটু এঙ্গেজমেন্ট বেশি আসে, মানুষ রিলস মিমস দেখতে পছন্দ করে। আমাদের টার্গেটেড অডিয়েন্স ইউএস, তো সেক্ষেত্রে ইংলিশ রিলেটেড। দেন হচ্ছে এইখানে আর একটা ক্যাচ আছে, যেটা হচ্ছে আপনার আসলে টিপস দিলেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে নক করবে না। এখানে আপনি স্টোরিটি ইউজ করতে পারেন যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে আমি যেটা করি এসইওর জন্য, সেটা হচ্ছে আমি ফ্রিতে একটা অডিট রিপোর্ট দিই, যে আপনি একটা ফ্রিতে অডিট করে যান। সে অডিট করতে আসলে তারা যদি আমি সমস্যা বলতে পারি, সে অবশ্যই সলভ নেবে না কেন, মানে আর কি আছে। এই হচ্ছে আমার হচ্ছে টেকনিকটা যেভাবে আমি ইউজ করতেছি। আমাকে বলেন, আপনার শেষ কিছু বলার আছে নাকি? মানুষদের ভিডিওগুলো কারা বেশি দেখে? আপনি জানেন, আপনি একসময় এরকম ছিলেন যে দেখতে, আমরা সবাই এরকম ছিলাম যারা এরকম ভিডিও বেশি দেখতো। এমন মানুষ এরকম ভিডিও বেশি দেখে যারা কিছু করতে চায়, অনলাইনে ইনকাম করতে চায়, ইমন সাহেবের মতো হইতে চায়, বাট তাদের কোনো আইডিয়াই নাই যে কিভাবে করলে কি হবে। তারা বিভিন্ন সময় এসইওর ভিডিও 10টা দেখছে, তারপর আবার আরেকজন বলছে ডিজাইনের ভিডিও দেখতে, সে আবার 10টা দেখছে, তারপর আরেকজন দেখছে ভিডিও এডিটিং অনেক ভালো করছে, সে আবার ওখানে 2-3টা দেখছে। তারা আসলে নিজেরাও ঠিক শিওর না। একটু আগে সাব্বিরকে যেটা বলতেছিলাম, যে এমন না যে সে এসইও অনেক পছন্দ করে, এমন না যে সে ভিডিও এডিটিং অনেক পছন্দ করে, এমন না সে অ্যানিমেশন অনেক পছন্দ করে, সে টাকা আয় করা যায় এই ব্যাপারটা পছন্দ করে। স্কিলটা তার কাছে এখন সে জানেও না যে তার কোনটা পছন্দ। আমার কাছে হচ্ছে গত মান্থে একজন নক দিছিলেন যে ভাইয়া আমি হচ্ছে আমার কোনো কিছু স্পেশালি ভালো লাগে না, কি করা যায়।
আমার মেইন গোল হচ্ছে টাকা আয় করা। তখন আমি তাকে সিম্পল একটা উদাহরণ দিছি, ভাই যাও কোনো সুপার শপে যাও, ওই জায়গায় সেলসম্যানের চাকরি করো, টাকা তো এখান থেকেও আসবে, যে কোনো স্কিল নেই। আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, আপনার স্কিলের উপর আসলে এখন আর ওই দিন নাই যে আপনাকে ফাও টাকা দিয়ে দেবে। আপনি যদি ক্লায়েন্টকে ভ্যালু না দিতে পারেন, ক্লায়েন্ট কেন আপনাকে টাকা দেবে? সিম্পল ফিলোসফি। যদি সে না জানে তার কি ভালো লাগে, সে আমার মতে তার উচিত প্রত্যেকটা জিনিস একবার করে এক্সপ্লোর করা, যে কোন জিনিসটা তার কেমন লাগতেছে। যেমন আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এক্সপ্লোর করছি, দেন হচ্ছে এসিও এক্সপ্লোর করছি। আমি শুরুতে গ্রাফিক ডিজাইন এক্সপ্লোর করছিলাম। আমার কাছে যেমন গ্রাফিক ডিজাইন ছাড়ার পিছনে আমার লজিক ছিল কি, যে গ্রাফিক ডিজাইনে ক্লায়েন্টরা হচ্ছে বারবার আপনাকে রিভিশন দেয়। জিনিসটা আমার পছন্দ না, যে আমি একবার কাজ করে দিব, তুমি আমাকে একবারে সব রিভিশন দাও শেষ হয়ে অবধি। কিন্তু গ্রাফিক ডিজাইনে হয় কি, আপনাকে বারবার এসে রিভিশন দিবে যে কিভাবে কাজ করতেছেন, এটা একটু কালার চেঞ্জ করে দাও। আমি এমনও শুনছি যে বাংলাদেশের এজেন্সিকে বড় বড় কোম্পানি, কোরবানি ঈদের আগে ক্যাম্পেইন হয় না, তো ধরেন এজেন্সি কোরবানি ঈদের আগের দিন এজেন্সির কেউ বাসায় যেতে পারে না, কারণ ওই ক্লায়েন্টরা বলে যে প্রথমে গরুটা লাল করবেন, তারপর দেখবো কেমন লাগে। গরু লাল করে ওরা দেয়, এবার বলছে না লাল গরু ভালো লাগে না, এবার গরুটা একটু কালো করে দেখেন কেমন লাগে। সারা রাত এটা চলে, সকাল পর্যন্ত। আমি সকালবেলা যাই, ওরা পোস্ট করে। সো এই কারণে হচ্ছে আমার ক্রিয়েটিভ ফিল্ডে আসলে বাংলাদেশ আসলে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য না, কারণ বাংলাদেশের মানুষজনের প্রথমত ধৈর্য খুবই কম। এরা হচ্ছে চায় যে একদিনে ইনকাম করবো। তো সেক্ষেত্রে আপনি কোনো বিজনেস শুরু করেন, বাংলাদেশে আসলে বিজনেসের কিন্তু অনেক স্কোপ। বাংলাদেশ এমন একটা জায়গা যে এখানে হচ্ছে আপনার প্রবলেমের শেষ নেই। আপনি প্রবলেম খোঁজা শুরু করলে আসলে কোন প্রবলেম রেখে কোন প্রবলেমটা সলভ করবেন, ওইটা আসলে ডিসাইড করতে কষ্ট হয়ে যাবে। যদি আপনি টাকাই আপনার মেইন গোল থাকে, টাকা ইনকাম করা, আপনার তো টাকা আসলেই হলো। অনলাইন থেকেই আসতে হবে বিষয়টা তেমন না। আপনি তো ডলার ইনকাম করতেছেন না, টাকা ইনকাম করতেছেন। সেক্ষেত্রে আমার মতে সব থেকে বেটার হচ্ছে অনলাইনে এরকমের বারবার না করে কোনো একটা লোকাল বিজনেস করা ট্রাই করতে পারেন। বাংলাদেশে কিন্তু এখন স্বপ্ন বা এই টাইপের হচ্ছে, আপনি যদি জব করতে চান, আপনার জবের অপরচুনিটি অনেক। স্বপ্ন বা রিটেল সব যেগুলো, দেন আপনি ছোট বিজনেস করতে পারেন। যেমন হচ্ছে গত বছর যে সামার যেটা ছিল, ওই সময় হচ্ছে আমার মনে হয়েছে যে আমি ফ্যানের বিজনেস করবো। তো আমি হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করছি, বুস্ট করছি, সেল করছি। আমার তেমন কিরকম ফ্যান? সিলিং ফ্যান, টেবিল ফ্যান? ছোট হচ্ছে রিচার্জেবল ফ্যান। ওকে, যে নিয়ে ঘোরা যায় যেগুলো। ওকে, তো ওটা আনছি। আমার হচ্ছে মোটামুটি সেল হয় নাই, কারণ হচ্ছে আমি হচ্ছে ভালো সাপ্লায়ার হচ্ছে, মানে সেল হয় না বলতে প্রফিট হয় না, ভালো সাপ্লায়ার ধরতে পারিনি। সেক্ষেত্রে তারা হচ্ছে অনেকগুলো ডিফেক্টিভ দিছে, বাট হচ্ছে আমার ব্রেক ইভেনে ছিল। অলমোস্ট বুস্টের যে খরচটা আছে ওইটা উঠছে, প্রোডাক্টের কস্ট উঠে আসছে। এখন হচ্ছে মেবি 20টার মতো ফ্যান আছে যেটা অফিসে রাখা। সো ওইটা হচ্ছে এই বছর হচ্ছে আমরা ট্রাই করতেছি যে ওই সেম রিলেটেড ফ্যান আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা যায় কিনা। কারণ হচ্ছে ফ্যান আসলে আমরা খুলে দেখছি, ফ্যানের বেশি কিছু না, ছোট একটা সার্কিট, একটা মোটর, আর হচ্ছে মেইন থিং যেটা সেটা আউট বডিটা। তো আমরা হচ্ছে RFL এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে আমি যদি বাল্কে অর্ডার দিই, তুমি আমাকে 500-1000 পিস কি দিতে পারবে কিনা। কারণ হচ্ছে ওই ফ্যানটার হচ্ছে বাংলাদেশে অনেক চাহিদা ছিল। ওই ফ্যানটা হচ্ছে এত পরিমাণ বুস্ট চলছে, মানে হচ্ছে বুস্টের পার ক্লিকের জন্য আপনার 50 সেন্ট 60 সেন্ট অব্দি নিছে যখন সামার ছিল। তার মানে বাংলাদেশের কোনো একটা বুস্টে 50 সেন্ট পার ক্লিকে কাটা, এটা আসলে হিউজ। তো আমরা এই জন্য ট্রাই করতেছিলাম যে আমরা ফেসবুকে সেল করবো না, আমরা হচ্ছে সাপ্লাই দিব। কারণ আপনি যদি চায়না থেকে আনেন, আপনার অনেক কস্ট যায়। আপনি চায়না থেকে আনতে গেলে প্রোডাক্টের থেকে আপনার শিপিং কস্ট বেশি যায়। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করতেছিলাম যে আসলে যদি আমরা RFL বা কারোর সাথে কোলাবোরেশন করে, যারা হচ্ছে এই প্লাস্টিক নিয়ে কাজ করে, তার সাথে যদি আমি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে পারি জিনিসটা, সেক্ষেত্রে অ্যান্ড কোয়ালিটি যদি আমি বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যানে হয় কি লো কোয়ালিটি মোটর যেগুলো আছে ওগুলো ইউজ করে, আমরা যদি একটু হাই কোয়ালিটি একটু বাজেটের মধ্যে দিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এটা ভালো সেল হওয়ার চান্স আছে। যেহেতু বিজনেস আসলে আপনি বলতে পারেন না যেটা সেল হবেই, 50-50 চান্স। এটা নিয়ে ভাবতেছিলাম যে হয়তো এই বছর হয়তো এটা ট্রাই করবো। এখন এটা তো বলে দিলাম, এখন কম্পিটিশন হয়ে যাবে। সমস্যা নেই, এই ভিডিও কবে যে পাবলিশ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভালো থাকেন সবাই, সবার সাথে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। টাটা।